হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে ওই 6:45 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আগের দিনের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে আমি কিন্তু মায়াপুর গেছিলাম, আর সেখান থেকেই ফিরতে ফিরতে কালকে অনেকটাই রাত হয়ে গেছে। ওই 10টা নাগাদ এসে কেউ আর সেরকম কিছু খায়নি, হাজব্যান্ডের জন্য কিছুটা রুটি করে দিয়েছিলাম আর তারপর শুয়ে পড়েছিলাম। আজকে কিন্তু অনেকটা সকালে উঠে পড়েছি, আর কালকে যেহেতু অত সকালে বেরিয়েছি ঘরের অনেক কাজ বাকি ছিল, তাই সকালবেলা উঠে আগে অফ ক্যামেরায় বাসি কাজগুলো সেরে নিয়েছি আর তারপরে স্নান করে নিয়েছি। আজকে জানো তো প্রচুর জামা কাপড় ছিল, কারণ দুদিন ঘোরাফেরা হয়েছে, সেইভাবে কিছু কাচাকাচি হয়নি, তাই জামা কাপড়গুলো মেলে দিয়ে এই দেখো পুজো দিতে বসে পড়েছি। আর এই যে আমার 4 গোপুসোনা, তোমরা তো জানোই এখন আমার কাছে 4টে গোপুসোনা, তো তাদেরকে আবার করে তোমাদের দেখিয়ে দিলাম। আর গাছে জানো তো এই নয়নতারা গাছটায় প্রচুর ফুল ফোটে, এই ফুল দিয়ে না আমার সব ঠাকুরকে দেওয়া হয়ে যায়। আরও কিন্তু ফুল থেকে যায় গাছে, খুব বেশি ফুল তুলি না, আমার যতটা প্রয়োজন ততটাই তুলি, কারণ ফুল নষ্ট করে তো লাভ নেই। তো যাই হোক, পুজো দেওয়া তো হয়ে গেল, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আগে সকালে চাটা বসিয়ে দিয়েছি, তো দেখো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। আর জানো তো আমি কিন্তু চিনি ছাড়া চাই খাই, আর সেই জন্য আমার চাটা আগে ছেঁকে নিয়েছি আর তারপরে হাজব্যান্ডের চায়ে চিনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমাকে 2 দিন আগের ব্লগে রুম্পি দাস কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমাকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো, কেমন আছো দিদি? আছি গো, এখন একটু বেটার আছি। তুমি তো শুকিয়ে গেছো গো দিদি, ঠিক করে খাওয়া দাওয়া করো দিদি। ঠিক করে খাওয়া দাওয়া কি বলো তো, খাই, তবে ওই যে প্রথম থেকে আমি একটু ডায়েটে ছিলাম, তারপরে পরপর এই মায়ের শোকটা না আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি। এই যে মায়ের এই ধাক্কাটা পেয়ে কিন্তু আমি না অনেকটাই আরও শুকিয়ে গেছি বলতে পারো। প্রায় 20-25 কেজি তো আগের থেকে আমি কমেই গেছি, তোমরা দেখেই বুঝতে পারছো এখন আমায়। রিঙ্কু টুলি ব্লগার চ্যানেল থেকে আমাকে রিঙ্কুদি কমেন্ট করেছে, সে লিখেছে, পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, তোমার কথাগুলো শুনে খারাপ লাগলো, কাকিমার আত্মার শান্তি কামনা করি। হ্যাঁ গো, তোমরা অবশ্যই আমার মায়ের আত্মার শান্তি কামনা করো। খারাপ তো লাগলোই, আমি এখনও মেনে নিতে পারিনি মায়ের এই শোকটা। তোমরা তো আমার মাকে কতবার দেখেছো বলো আমার ব্লগে, পুরো সুস্থ মানুষ, হঠাৎ করেই না সেরিব্রাল স্ট্রোক হয়ে এরকম, মানে আমাদের বেশি দিন সময় দেয়নি, বেশি দিন কি একদিনই মা ছিল, তার মধ্যেই কিন্তু যতটা আমরা পেরেছি মায়ের জন্য করার চেষ্টা করেছি, কিন্তু মা আর রইল না। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজই সেরে ফেলেছি। আমার ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে দেখলে তো কতগুলো আম। আরে সেদিনকে বললাম না বাবা এসেছিল দুষ্টুকে দিতে, তো বাবার গাছের আম থেকে এতগুলো আম দিয়ে গেছে, বলে এখন আর কে খাবে, বাড়িতে তো আমি আর তোর দাদা, এত আম তো আর আমরা খাই না, তোরা এখানে রয়েছিস আম খেয়ে নিবি। আর এখানে বেশ কয়েকটা আম কাঁচা ছিল, আমার হাজব্যান্ড বলল আজকে আমাদের গাছের কিছু আম পারবে, তারপরে ওগুলো জাগ দিয়ে দেবে। আর এই তো দেখো আমগুলো গুছিয়ে আমি কিন্তু এই ঘরের বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম, সাথে এই যে সোফা কভারটাকে ঝেড়ে আবার সুন্দর করে পেতে নিচ্ছি। তাহলে চলো আজ অনেক দিন বাদে আমার সুন্দর কয়েকজন বন্ধুদের নাম নেওয়া যাক। ইটস মাম্পি, মিতালি মোহন্ত, রিয়েল ব্লগার এপি, উমেশ সালমা হালদার, কুকিং বাই রমা, এস এম সিম্পল হাউসওয়াইফ, সোমা গাঙ্গুলি, পরিশ্মা কুমারী অফিসিয়াল। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আর অনেক ভালোবাসা, প্রতিদিন আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছো, আর তোমরা যে আমাকে মনে রেখেছো এটাই কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। আর এই তো ঘরের সমস্ত কাজ সেরে এখন কিন্তু চলে এলাম রান্নাঘরে। আগে এসে বাচ্চাগুলোর একটু টিফিন বানিয়ে নিচ্ছি, এখন তো দুজনেরই গরমের ছুটি, তো সবাই বাড়িতে, তাই ওদের জন্য আজকে বানাচ্ছি দুজনের জন্য 2টো আলু পরোটা, আর সেটাকেই সস দিয়ে দেবো, সাথে তো আম রয়েছে। আমার কালকের ব্লগে এস এম সিম্পল হাউসওয়াইফ চ্যানেল থেকে দিদি লিখেছো, মায়াপুর তোমাদের বাড়ি থেকে কত দূর? মাসিমার জন্য মন তো খারাপ হবেই, তবে মনটাকে শক্ত করো দিদি। চেষ্টা করছি গো মনটাকে শক্ত করার, কারণ আমারও তো বাচ্চা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তবুও কি বলো তো, মা তো মাই, সেই মন খারাপটা রয়েই যায়। হাজারো কষ্ট হলে আগে মায়ের কথাটাই মনে পড়ে।
দেখবে আমরা এখনও বাচ্চারা তো আছেই, আগে কেটে গেলে পড়ে গেলে বা মনে কষ্ট পেলে আগে কিন্তু মায়ের নামটাই আগে আসে, তাই না? তো সেই জায়গা থেকে যদি সেই পৃথিবীতে না থাকে সেই কষ্টটা তো রয়েছে। তো যাই হোক, তুমি জিজ্ঞেস করেছো মায়াপুর আমার বাড়ি থেকে কত দূর। আসলে মায়াপুর আমাদের বাড়ি থেকে বাই কারে যেতে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগে। আর ওদের টিফিনটা দিয়ে তারপরে কিন্তু আমি দুপুরের রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে না ফ্রিজে ছিল অর্ধেক ইঁচড়। তো ইঁচড়গুলো জানো তো এখন তো একটু কোয়াগুলো শক্ত হয়ে গেছে। এইটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে ইঁচড় দিয়ে আর ডিম দিয়ে রান্না করব। তো ইঁচড়টাকে আমি ভালো করে কেটে নিয়েছি আর তারপর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করে নিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নিচ্ছি। তোমাদের আমার ব্লগে আবারও করে মনে করিয়ে দিই, আমার আজকের ব্লগটা এত দূর পর্যন্ত তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ওদিকে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। আর ডিম আর আলুটাকে না আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে। আসলে আলুটা যদি একটু সিদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু আলু সিদ্ধ হতে অনেকটাই গ্যাসটা খরচা কম হয়। চেষ্টা করি জানো তো প্রতিদিনের এই নানা কাজের মধ্যে থেকে সংসার খরচাটা যদি কোনোভাবে সেভিংস করা যায়। আমরা তো আর ইনকাম করে স্বামীদের অতটা হেল্প করতে পারবো না, তবুও আমাদের প্রতিদিনের কাজের মধ্যে থেকে যদি কিছুটা খরচ কমানো যায় সেইভাবে বুদ্ধি করে সংসারটাকে চালাই। তো যাই হোক, এদিকে আমি সমস্ত কিছু এক এক করে ভেজে নিয়েছি। আর তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর এঁচোড়, আলু, ডিম দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আজকেই এক পদই রান্না করেছিলাম একেবারে, আর তার সাথে ভাত করেছিলাম। আর এদিকে না একটু গরম মশলা বেটে নিচ্ছি, কারণ গুঁড়ো গরম মশলা ঘরে এখন আপাতত নেই। আর গোটা গরম মশলা বেটে যদি রান্না করা যায় সেই ফ্লেভারটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। আর এই তো দেখো মশলাটা বাটা হয়ে গেছে, তাই শিলনোড়াটাকে আমি তুলে রাখছি ধুয়ে। আর এদিকে কিন্তু আমার তরকারিটাও খুব ভালোভাবে হয়ে গেছে। সত্যি কিন্তু তরকারিটা খেতে ভীষণ সুন্দর হয়েছিল। আমাকে এর আগের দিনের ব্লগে অনেকেই কমেন্ট করেছো, দিদি তোমাকে অনেক দিন পরে দেখে ভীষণ ভালো লাগছে। তাদের মধ্যে রয়েছে মৌ লাইফস্টাইল, গ্রামের বউ রুমি, নিপাস ডেলি লাইফ, স্বাগতা, বিশ্বজিৎ বর্মন, সোমা দেবনাথ। তোমরা এতদিন পরে সত্যিই বারবার করে বলতে আমার ভীষণ ভালো লাগে। এতদিন পরে যে তোমরা আমাকে মনে রেখেছো এটাই কিন্তু আমার কাছে অনেকটা বড় পাওয়া। আর এই তো রান্নার পরে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাহলেই কিন্তু রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যায়। আর কি বলো তো, যা গরম পড়েছে চেষ্টা করি সকাল সকালই রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেওয়ার। তার মধ্যেও কিন্তু প্রচণ্ড ঘাম হয় আর ভীষণ গরম লাগে, তবুও চেষ্টা করি যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজগুলো সেরে নেওয়া যায়। এমনকি সমস্ত কাজই চেষ্টা করি নির্দিষ্ট সময়ের মধ্যে করে ফেলার। আর এখনের সময়টা হচ্ছে বিকালবেলা। আর ওই যে সকালের দিকে তোমাদের বললাম না, আজকে বলেছিল আমার হাজব্যান্ড বিকালে আমাদের এই গাছের আমগুলো কিছুটা পারবে। ও পুরোটাই পারতে চেয়েছিল, আমি বললাম এতটা আম পেরো না, বাবা তো অনেকগুলো দিয়ে গেছে। আর এগুলো এরপরে কিন্তু এগুলো পেকে গেলে একসাথে খেতে না পারলে নষ্ট হয়ে যাবে, তাই কিছুটা আম পাড়া হয়েছে। আর দেখেছো আমগুলোর সাইজ ভীষণ বড় বড়, আর কয়েকটা গাছ পাকা আমও রয়েছে। তারপর তোজো চলে গেল পড়তে, আর এইদিকে আমি ঘরের সন্ধেটা দিয়ে নিচ্ছি। আমাকে একজন দিদি কমেন্ট করেছিল, দিদির নামটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না। সে লিখেছিল ঠাকুরকে কখনোই একটা নকুলদানা দেবে না, 2-4টে নকুলদানা একসাথে দেবে। তো দিদি, আমার এই বিষয়টা সম্পর্কে একদমই জানা ছিল না। তুমি বলার পর থেকে কিন্তু আমি 2-4টে করেই কিন্তু গোপুসোনা বা সমস্ত ঠাকুরকেই নকুলদানা দিই। আর এই দেখো সন্ধে দিয়ে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন গুছিয়ে রাখছি। আর এখনও হাজব্যান্ড আসেনি, তোজোকে দিয়ে ও আসলে তারপরে বিকালের চাটা করে নেব। আসলে আমি কিন্তু আগে থেকেই সংসারের কাজগুলো কোনটার পর কোনটা করব মাথায় সেট করে রাখি।
যার জন্য সংসারের সমস্ত কাজগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গুছিয়ে করে ফেলতে পারি, তাহলে কিন্তু নিজেদের জন্য বেশ কিছুটা সময় হাতে পাওয়া যায়। সংসারের সাথে সাথে নিজেদেরও তো খেয়াল রাখার প্রয়োজন আছে, তো তার জন্য কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো গুছিয়ে করতে হবে। আর ওদিকে সমস্ত জামা কাপড় গুছিয়ে এখন চলে এলাম রান্নাঘরে। প্রথমেই যেগুলো আমি সকালে ধুয়ে দিয়েছিলাম রান্না করার পরে, সেই গ্যাসের ঝিকগুলোকে লাগিয়ে নিচ্ছি, জায়গা মতন সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি। আর তারপরে দুজনের জন্য চাটা করে নিচ্ছি। আর ভাবছি কি বলো তো, চা খেয়ে আর বেশিক্ষণ বসবো না, রাত্রিবেলার রুটি তরকারিটা একেবারেই করে নেব, তাহলে কাজটা আমার অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তাও জানো তো এই করতে করতে সেই 9টা বেজে গেছিলো। আর আজকে বাইরে জানো তো বেশ সুন্দর ঝড় দিয়েছিল, সাথে বৃষ্টি। তাই জন্য না আজকে রুটি তরকারিটা করে আর বেশি ভিডিও বাড়াতে পারিনি, কারণ এদিকে কারেন্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সমস্ত কিছু তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি। আর আজকে জানো তো করবো একটা নতুনত্ব রান্না, দুপুরেও একটা নতুনত্ব ট্রাই করলাম, আর রাত্রিবেলা করবো আজকে মুসুর ডালের তড়কা। তো তড়কার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম, আদা কুচিয়ে নিয়েছি, সেটাকে ভেজে ভালো করে তার মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, তারপর শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আর দিয়েছিলাম তড়কা মশলা না, চানা মশলা দিয়েছিলাম। আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে, আর এই যে মুসুর ডালটা, এটা বেশ কিছুক্ষণ মানে ওই 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ডালটা দিয়ে ভালো করে সমস্ত মশলা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। খুব সুন্দর খেতে হয়েছিল বন্ধুরা, একদম মিথ্যে কথা বলবো না, আমার হাজবেন্ড, দুষ্টু ছেলে সবাই বলেছে ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর ওদিকে তড়কাটা বসিয়ে আমি এদিকে রুটিগুলো বেলে নিচ্ছি, আর তারপরে রুটিগুলোকে আমি সেঁকে নেব। আর এদিকে আমার তড়কা একদম রেডি, আর ওদিকে রুটিগুলো করে নেব। এর মধ্যে হাজব্যান্ডের ডিমান্ড হয়েছে যে চা খাবে, তাই দুষ্টুকে বললাম তুই একটু পিসানকে চা করে দে, আমি তাড়াতাড়ি রুটিটা করে নেব। কারণ ওই যে বললাম বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে, তাই তাড়াতাড়ি করে নিলাম। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।